এই অল্প বয়সে তোমার বাবাকে বিয়ে করে ভুল করেছি। কারণ তোমার বাবার সাথে তো আর আমার যায় না, বুঝতে পারছো? আগে জানলে তোমাকে বিয়ে করতাম। আমি কি আর জানতাম যে তোমার বাবার সংসারে তোমার মতো এত বড় একটা ধামড়া ছেলে বাস করতেছে? উম? এটা যদি জানতাম তাহলে তোমার উপরেই একটা আমার সুযোগ ছিল। কিন্তু কপালের কি দশা। আচ্ছা, যাই হোক, শোনো বাবা, তোমার বাবাও তো চাকরিতে গেছে, তুমিও তো চিটাগাং গেছো। তো তোমার বাবা তো বাসায় নেই, তুমি কি ফিরবা বাসায় অতি দ্রুত? তখন আমার ছেলে বলে যে হ্যাঁ আম্মু, আমি খুব দ্রুতই চলে আসছি। আর বাবা তো যেহেতু আসছে 1 মাসের আগে, তো আর বাড়িতে ফিরবে না। ততক্ষণে আমি বাড়িতে যেয়ে সেরে আসবো। তখন আমি বললাম যে হ্যাঁ, এটাই একটা সুযোগ, যাই তুমি দেরি না করে দ্রুত চলে আসো। কারণ তোমার বাবার আসতে এখনো 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে 2-4 দিন তুমি এখানে থেকে যাও। কারণ তোমার বাবা থাকলে তো আর তোমাকে আমি হাতে পাই না, বুঝতে পারছো? তখন আমার সৎ ছেলেটা বলে যে ঠিক আছে আম্মু, আমি আসছি, তুমি কোনো টেনশন করো না। আর এটাই একটা সুযোগ, যায় সুযোগকে কাজে লাগাতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, দেরি করো না। তারপরে সে চলে আসলো। আসার পরে সে 3 দিন আমার সঙ্গে, যাই হোক, একটা সুযোগ পেয়েছিল তো যথেষ্ট করা করলো। কিন্তু তারপরে হঠাৎ ওর বাবা ফোন করছে বাড়িতে। বাড়িতে ফোন করে বলে কি যে বাড়িতে কি আমার ছেলে গেছে নাকি? ওকে তো ফোন করলে ও এটা সেটা বলে। তখন আমি বললাম যে হ্যাঁ, ও একটু অসুস্থ হয়েছিল তো তাই চলে আসছে। ও 2 দিন থেকে আবার চলে যাবে। তখন ওর আব্বু বলে যে কেন, এই কয়দিন আগেই ও আসলো আর এর মধ্যেই আবার ও বাড়িতে ছুটিতে চলে গেল। মাঝে মধ্যে এরকম যায়, ব্যাপারটা কি? আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। তখন আমি বললাম যে এই তুমি কেমন ছেলের বাবা, ছেলের উপরে তোমার বিশ্বাস নাই? তুমি এই ছেলেকে সন্দেহ করো? ছেলে অসুস্থ হয়েছে, বাড়িতে চলে আসছে, 2-4 দিন একটু রেস্ট নেবে, তারপর আবার চলে যাবে। এতে সমস্যা কোথায় তোমার? আর এরকম কথা বলো কেন? তোমাদের বাবা বেটার মধ্যে কি বিশ্বাস নেই নাকি? আমি কিছু বুঝি না। তখন ওর আব্বু বলে যে ঠিক আছে, আচ্ছা, ও সুস্থ হলে ওকে পাঠিয়ে দাও। আমি একটু খোঁজ খবর নিতে যেয়ে দেখলাম যে ও বাড়িতে গেছে, তাই একটু ফোন করছিলাম। আচ্ছা, সমস্যা নেই। তখন যাক, এই ঝামেলাটা তো গেল। তারপরে আমার সৎ ছেলে 3 দিন না 4 দিন থাকলো। থাকার পরে মানে আসলে ওর বয়সটা আর আমার বয়সটা একদম সমবয়সী। আমারও আগে বিয়ে হয়েছিল একবার, সেখানে আমার স্বামীটা দুনিয়া ছেড়ে চলে গেল। পরে দ্বিতীয় স্বামী হচ্ছে ওর বাবা হলো। আর আগে কি জানতাম যে আমার এই হাজবেন্ডের এত বড় একটা ছেলে আছে? আমি যদি জানতাম তাহলে তো ওর বাপকে না করে ওকে বিয়ে শাদী করতাম। কিন্তু কপালের আসলে দশা এটা, বুড়ো মানুষের ঘর করতে হবে। তাই এই পথ আমাকে বেছে নিতে হচ্ছে, কারণ ওর বাবা কি দিয়ে আমার হয় না আসলে। ওর বাবা মুরব্বী হয়ে গেছে তো, আমার সঙ্গে সে তাল মিলিয়ে সংসার করতে পারে না। আমাকে আসলে আমার কোনো কিছুই হয় না। তো এইটা আমি ভাবতে ভাবতে একদিন ঠিক করলাম যে এটা করা যায়। যেহেতু তার ছেলেটা তো অনেক বড় হয়ে গেছে, আর তাকে দিয়ে যদি আমি টোলালাই বলে, আমি তো আর আপন মা না, সৎ মা, সমস্যা কোথায়? এখানে কোনো সমস্যা নেই। তো সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে দিনের পর দিন ভাব শুরু করলাম, কথাবার্তা রোমান্টিক, খুব সুন্দরভাবে তার সঙ্গে এই সমস্ত একটু একটু করে তাকে আকর্ষণ দিতে লাগলাম। কিন্তু দেখি যে না, সেও আমার তালে তাল মিলিয়ে সুন্দরভাবে আমার সঙ্গে এইভাবে সায় দেয় কথায়, সে রাজি। আর এইটা আমি আমার কাছে খুব আনন্দের একটা বিষয় হলো যে যাক, জীবনটা তো আর একদিনের না। যে কদিন আসলে সম্ভব হয় আমার সৎ ছেলেকে দিয়ে না হয় আমি আমার অভাবটা পূরণ করে নেব। তো সে তাকে আমি মাঝে মধ্যে যখনই এইভাবে কল করতাম, ডাকতাম, তো সে আসতো, এসে বলে কি যে কেন যে তুমি এই ভুলটা করছো। আমাকে বলে যে আম্মু, তুমি কেন এই ভুলটা করছো? এই ভুলটা তুমি করার আগে একবার ভাবছিলে না? আমার ফ্যামিলির খোঁজ খবর কেন নিলা না তুমি? যদি একবার খোঁজ নিতে তাহলে তো আমার খোঁজটা পাইতে যে এই ফ্যামিলিতে মানে বিবাহযোগ্য একটা ছেলে আছে। তাহলে তুমি আমার সঙ্গে এরকম করতে, কারণ তুমি দেখতে শুনতে এত সুন্দর, চেহারা রূপ তোমার। আর তুমি এই এই বয়সে এসে আমার বুড়ো বাবাকে বেছে নিলে। তো যাই হোক, আসলে কপালে থাকলে ঠেকাই কে? এটা তোমার কপাল দশা। তো যাই হোক, তুমি যতদিন আছো অতদিন তো আর আমার বিয়ে শাদী করতে হবে না। মোটামুটি তোমাকে দিয়ে, যাই হোক, আমার জীবনটা তোমার আদর্শ আগে আমার জীবনটা আমি পার করে দিতে পারবো যতদিন। আর আমার বাবা যদি
একসময় অচল হয়ে যায়, বুড়ো হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, তখন তো তোমাকে আমার এই সংসার থেকে চলে যেতে হবে। তখন নয় তোমার দায়িত্বটাও আমি নিয়ে নেব। সমস্যা কোথায়? তুমি আমার সংসারে থেকে যাবে। তখন হ্যাঁ, আমি বললাম যে বাহ, কি এত সুন্দর আশ্বাসের কথা! তাহলে তো আমার আর এই সংসার ছেড়ে কোথাও যেতে হবে না। খুবই ভালো কথা তো। তখন আমি বললাম যে তুমি আজকে বড় একটা টেনশন থেকে আমাকে বাঁচালে। কারণ আমি ভাবতেছিলাম যে তোমার বাবার সংসারে আর কতদিনই বা থাকবো। তোমার বাবা যদি সেও বুড়ো হয়ে গেছে, দুনিয়া ছেড়ে যায়, তাহলে তো আবার আমার এই সংসার ত্যাগ করে আবার নতুন কোথাও চিন্তা ভাবনা করতে হবে। কারণ এক ঘর মেরে আসছি, এখানে তো আর এটা হচ্ছে দ্বিতীয় ঘরে। এখান থেকেও যদি আমার জীবনটা কপাল দশা হারিয়ে যায়, তাহলে কত সমস্যা, কত চিন্তা ভাবনা। একটা বিধবা মেয়ের জীবনে অনেক চিন্তা ভাবনা থাকে। যাই হোক, সেটা বাবা তুমি আমাকে মুক্ত করলে এই টেনশন থেকে। আমি তোমাকে মানে যা কিছু উপহার দেবো, নিজের মন থেকে উজাড় করে দেবো। তোমার যেমন খুশি, যত খুশি আমার কাছে তুমি যা চাইবা, যেভাবে তুমি করতে চাও, আমি সেভাবেই তোমাকে দেবো। তোমাকে খুশি করার জন্য আমি থাকলাম। তুমি শুধু আমাকে একটু সাপোর্ট করো বাকি জীবনটার জন্য, বুঝতে পারছো? তখন আমার ছেলে বলে, আরে আমি যদি এখন প্রস্তাবে কোথাও কোনো মেয়েকে বের অফার করি, তো সেই মেয়ের চেয়ে তুমি হাজার গুণ সুন্দরী, হাজার রূপবতী। আসলে কপালের দশা, তাই তুমি আমার বুড়ো বাবার সংসারে এসে পড়ছো। এই নিয়ে কোনো টেনশন করো না তো। তখন আমি হেসে দিয়ে বললাম যে বাহ, এত সুন্দর কথা! এই কথাটাই তো তোমার মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম বাবা। তুমি আসো বাড়িতে এসে, মানে যখনই তোমার এরকম ক্ষুধা লাগবে তুমি আসবে আমার কাছে এসে, ভরপুর তোমার মনের শান্তি করে তারপরে তুমি বাড়ি থেকে যাবে। আর আমি তো তোমার মা, আমি তোমাকে যথেষ্ট দিব। এটা মানুষও মাইন্ড করবেন না, মানে আশপাশে মানুষও কেউ এটা মুখ কিছু মনেই করবে না, বুঝতে পারছো? আর তোমার বাবা যদি মাঝে মধ্যে এরকম তোমাকে সন্দেহ করে, তুমি অসুখের বাহানাটা দেখাবা যে আমি অসুখ বিসুখ হয়েছিল, এই জন্য হয়তো ছুটিতে বাড়িতে গেছিলাম, আবার চলে আসছি। তখন ব্যাস ঝামেলাটা কেটে যাবে। তো এরপর থেকে বন্ধুরা, আমার এই সৎ ছেলে আমাকে দিনের পর দিন খুব করে ইয়ে করতো। আমারও ওর বাবা তো আসলে ওইভাবে ইয়ে পারতো না, মানে ওর বাবা ওইভাবে সেবা যত্ন দিতে পারতো না। আসলে আমার যেটা দরকার এ বয়সে, এটা তো সম্ভব না। তাই ছেলে নিজেই আসলে ওই দায়িত্বটা নিয়ে আমাকে জীবনটা পরিচালনা করতো। আমার যত খরচ, এক্সট্রা যা কিছু দরকার হতো প্রয়োজনীয়, এবং আমার সমস্ত কিছু দায়িত্ব ওই ছেলেই নিল। এরপর থেকে আমি মানে জীবনে একদম মহা মহা খুশি। এর চেয়ে আর যেন কেউ কোনো নারী খুশি হতে পারে না। কারণ আমি এই এই রসা ছিঁড়ে পড়লেও আমাকে ধরার লোকটা থাকলো, এইটা ভেবে আমি খুব খুশি মনেই তাকে আমার সবকিছু উজাড় করে দিতে থাকলাম দিনের পর দিন। ওর বাবা বুঝতেই না যে আমার বউ এত খুশি কেন, কারণ আমি যে অন্য দিক থেকে সবকিছু সেরে দিচ্ছি, এটা তো ওর বাবা জানতো না। ওর বুড়ো বাবা ওই কোনো রকম একটু, তারপরে ওই চলে না, এই আর কি। হ্যাঁ, বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তাহলে আমি খুশি। সবাই ভালো থাকবা, ধন্যবাদ। সীমা আর আমার বড় বোন পারভিন। তো আমি যখন কলেজে লেখাপড়া করি, তো 1 বছর পূর্বেই আমার বড় বোন পারভিনের বিয়ে হয়ে গেছে। তো আমার দুলাভাই মাঝে মধ্যেই পারভিনকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসতো। তো তারপরে আমার দুলাভাইকে বললাম যে দুলাভাই, আমি তো কলেজে পড়াশোনা করতেছি, তুমিও তো ভালো, তো তোমার মতো একটা ছেলে দেখে আমার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করো। তখন দুলাভাই আমাকে বলে, যারে পাগলি, খেয়ে খেয়ে তো বেশ দামড়ি হয়েছিস, লেখাপড়া করতেছিস, কলেজে পড়তেছিস, ঠিক আছে, যে তুই ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাক, একটা ভালো চাকরি বাকরি পাবি, সেভাবে পড়াশোনা কর। আর এদিকে আমি একটা আমার মতো না, আরো এর চেয়েও সুন্দর পাত্র খুঁজতেছি তোর জন্য। তখন আমি বললাম যে ঠিক আছে দুলাভাই। হ্যাঁ, কিন্তু আমার বড় দুলাভাই আর আমার বোন যখন পাশের রুমে ঘুমাতো, এই পাশের রুমে আমি লেখাপড়া করার জন্য রাত জেগে লেখাপড়া করতাম। তো তখন ওরা যখন শুরু করতো, পাশের রুম থেকে উহ আহ এরকম একটা শব্দ আসতো। তা আমি ভাবি যে কে রে, এইরকম আওয়াজ আসে কোত্থেকে? নিশ্চয় বাড়ির পাশে কোথাও কোনো জায়গায় হয়তো গন্ডগোল কোনো কিছু একটা হয়েছে, এইটা হয়তো ভাবতাম।
কিন্তু কখনো যদি চুপ করে আবার একটু পড়াশোনা বাদ দিয়ে চুপ করে থাকতাম, তো দেখতাম যে আবারও ওই রকম। তখন আমি বুঝলাম যে ঠিক পাশের রুম থেকে তো আওয়াজটা আসছে, নিশ্চয়ই আমার বন্ধুলা ভাই পাশের রুমে যেহেতু ওরা শুয়ে আছে। সকালবেলা যখন হলো, আমার বোন পারভিনকে আমি বললাম যে কিরে, তোদের রুম থেকে এরকম এই আওয়াজ পেলাম, কি করলে তোরা? তখন আমার বড় বোন আমাকে হেসে দিয়ে বলতেছে যে তোর দুলাভাই জানিস, মানে অত জোরে অত সুন্দরভাবে ইয়ে করে, মানে তোকে বলতে পারবো না, এই জন্য আর কি, মানে মানে মাঝে মধ্যে আর একটু বেশি হয়ে যায়, এই জন্য আর কি। তে তুই এবার এটা কোন লজ্জা আমাকে বলছিস? শুনছিস ভালো কথা, চুপ করে থাক। তুই এখন বড় হয়েছিস না, তো তোরও তো বিয়ে হলে এরকম হবে। তে কি বলিস, আর কখনো এই ধরনের কথা শুনলেও বলবি না কখনো। তো দুলাভাই একটু বেশিই পারে, ওইটা অনেক বড়। তো দুলাভাই বুঝতে পারছিস, আমার একটু সইয়েই হয় আর কি, বেশি হয়ে যায়। তখন আমি পারভিনকে বললাম, আপু তুমি তো তাহলে মহা সুখী। আরে আমি তো এরকমই খুঁজতেছি। আরে তুমি আর আমি তো একদম যমজ বোনের মতো, উঁচু লম্বা ফিট, একদম কোল ভরা। হুম। তো তোমাকে দুলাভাই পেতো তাহলে অনেক সুখী। আর তোমাকে এত সুন্দর করে ইয়ে করতে শুনে, জানো আপু, রাত্রে থেকে আমার মন চাইছে যে আমি একটা বিয়ে শাদী করে সংসার করি। তখন আমার বড় আপু আমাকে বলে, ড্যাড, এই সমস্ত ঝামেলার মধ্যে আগে জড়াবি না তো। আগে নিজের জীবনটাকে সুন্দরভাবে লেখাপড়া শিখে সাজিয়ে নে, তারপরে দেখবি এর চেয়েও ভালো পাত্র তোর জন্য আসবে। তখন যাই হোক, আমি ওইটা ভেবে চুপ করে থাকলাম। তো হঠাৎ সেদিন, মানে সন্ধ্যাবেলায় আমি ছাদের উপরে উঠে, আমার আবার ওই সন্ধ্যাবেলায় ঘুড়ি উড়ানোর অভ্যাস ছিল। যাই হোক, আমি ঘুড়ি উড়াচ্ছি, তো আমার দুলা ভাই পিছন থেকে এসে, মানে আমার বুবু আর আমি একই ড্রেস পরছি তো, আর আমি বুবুর মতো সেম হুষ্টপুষ্ট চেহারা আল্লাহ মানুষ। তো আমি চুল ছেড়ে দিয়ে যখন ঘুড়ি উড়াচ্ছি আকাশের দিকে তাকায়, আমার দুলা ভাই পিছন থেকে আমার বুবুকে মনে করে আমাকে একদম জাপটে জড়িয়ে ধরছে, ধরে আমার ডান পাশের ওইটার পর চাপ দিছে একটা। তো আমি ঘুরে উঠি, কিরে কেড়ে, এখন তাকিয়ে দেখি আমার দুলাভাই। তখন আমি দুলাভাইকে বললাম, এটা আপনি কি করলেন, কি হলো এটা? তখন দুলাভাই বলতেছে, দেখো সীমা, আসলে আমি ভুল করছি, মিস্টেক করে ফেলছি, মানে আমি ভাবছিলাম যে তোমার বুবুই এটা, কিন্তু আসলে তোমাদের দুবুনকে যে দেখতে পিছন থেকে একই রকম লাগে, এইটা তো আর বুঝতে পারিনি। যাই হোক, তুমি কিছু মনে নিও না। তো কেমন লাগলো তোমার? যেহেতু আমার দুলাভাই, তার আমি শালে, দুলাভাই একটু মজা করে আমাকে জিজ্ঞেস করলো যে কেমন লাগছে তোমার। তখন আমি বললাম, আরে কেমন লাগলো মানে, এত সুন্দর লাগলো আপনি এটা করছেন, ভুল করে করছেন আমার সেই ভালো লাগছে দুলাভাই, একটু আমাকে সময় দেবেন? তখন দুলাভাই বলতে, এ তুমি পাগল হয়ে গেলে নাকি, আমি একটু ঠাট্টা করছি তোমার সঙ্গে, এই কি দেবো তোমাকে? তখন আমি বললাম যে দুলাভাই, হ্যাঁ আপনি এত সুন্দর করে ইয়ে করতে পারেন, মানে আপনার স্পর্শে আমি জানেন দারুণ মুগ্ধ হয়ে গেছি, আমার ইচ্ছে করতেছে আপনার সঙ্গে একটু সময় দিতে, দেবেন আমাকে প্লিজ? তখন দুলাভাই বলতেছে যে কিভাবে সেটা? তাই বললাম যে এই যে ছাদ আছে না, ছাদের এই চিলেকোটা দরজাটা একটু লাগিয়ে দিয়ে আসি। সন্ধ্যা হয়েছে তাই কি হয়েছে, এখানে তাহলে তো ছাদে কেউ উঠতে পারবে না, আর ছাদের চার পাশ দিয়ে বাউন্ডারি দিয়ে আসছে, বাইরের মানুষ এটা বুঝতে পারবে না। তখন দুলাভাই বলতেছে, কথাটা মন্দ না, তুমি যেহেতু বলছো, তবে শোনো, তোমার বুবুর কি হয়েছে সেটা কি জানো? তখন আমি বললাম যে কি দুলাভাই, বুবুর কি হয়েছে? তখন আমার দুলাভাই বলতেছে, আরে তোমার বুবু তো আজ 3-4 মাস আগেই কিন্তু তোমার বুবুর ভিটা বেঁধে ফেলছি, আর সে তো মা হতে যাচ্ছে, এটা তুমি শোনো নাই? তখন আমি বললাম যে কই না তো, বুবু তো এটা আমার কাছে লুকিয়ে রাখছে, বলেনি কখনো। তখন আমি বললাম যে হ্যাঁ, তো কি হয়েছে, হতেই পারে, সংসার করতে গেলে তো এগুলো তো হবেই। তখন দুলাভাই বলতেছে, তাহলে কি তোমারও কি শখ নাকি এরকম পিঠে বাঁধা? তখন আমি বললাম যে না না, এরকম কোনো কিছু করা যাবে না দুলাভাই, খুব সাবধানতার সহিত, কারণ এখন আমি ইয়াং মেয়ে না, আমি তো লেখাপড়া করতেছি। হঠাৎ আপনি দুলাভাই, আমি শালি, হঠাৎ করে আপনার কাছে কোনো কিছু একটু আপত্তি করে চাইতেই পারি, সেটা ক্ষণিকের জন্য, আপনি আমাকে দিলে দেবেন, তাই বলে এরকম কিছু করবেন না যে আবার আপুর মতো আমি হয়ে যাই। তখন দুলাভাই বলতেছে ঠিক আছে, না দেখে শুনে মানে করব। তারপরে ওই ছাদে, যাই হোক, মানে দুলাভাই ইয়ের সঙ্গে আমাকে জুড়ে জুড়ে সুন্দরভাবে আদর করলো, এত সুন্দরভাবে অনেক সময় ধরে খাড়া হয়ে, মানে ওই ছাদের ওয়ালের সাথে আমি এলান দিয়ে থাকলাম, সুন্দরভাবে সে করলো। মানে সে ওই ওই অবস্থায় প্রায় সে
আধা ঘন্টা ধরে মানে আমার সঙ্গে ওইটা ইয়ে করছে, করার পরে মানে দুলাভাই বলতেছে যে ভালোই তো, এই তোমাদের বাড়িতে তোমার আপুকে না নিয়ে এসে, তোমার আপু যখন বাড়িতে থাকবে তখন আমি একলা একলা আসলেই তো পারি, আমার তো ছোট বউ এখানে আসেই। তখন আমি বললাম যে হ্যাঁ, তো আপনি এতদিন জানেন না, আপনার এত সুন্দর কষ্ট সে একখান শালি এই বাড়িতে আছে, আর আপনি কেন বউ নিয়ে আসেন বারবার? আপনি একলা আসলেই তো পারেন, আমি কি আপনাকে সুখী করতে পারি না? তখন দুলাভাই বলতেছে যে হ্যাঁ রে, এটা আসলে কখনো আমি ভেবে দেখিনি, তাই তো। জানিস, আজকে আমার দারুণ মজা লেগেছে তোর সঙ্গে এটা ইয়ে করতে পেরে। তুই যে এত সুন্দরভাবে ইয়ে করতে পারিস তা তো কখনো দেখিনি, ভাবিনি। তখন আমি বলছি, হ্যাঁ দুলাভাই, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এইবার তুমি বাড়িতে গেলে বুবুকে রেখে এখানে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসবে। বিশ্বাস করো, আমি তো রুমে একলা একলাই পড়াশোনা করি, আর বাবা তো যেহেতু বাড়িতে 1 মাস বাদে বাদে বাড়িতে আসে, মা একলাই বাড়িতে থাকে, শুধু আমি আর মা। তুমি আর আপু আসছো তাই বাড়িতে অনেক মেহমান দেখা যাচ্ছে, যখন তুমি আর আপু বাড়ি থেকে চলে যাবে তখন তো মা আর আমি একলাই পড়ে থাকি। আরে মা মার রুমে থাকে, আমি আমার রুমে লেখাপড়া করি, আমার রুমে ঘুমাই। তো তোমার মতো দুলাভাই আর শালে মা এক রুমে থাকলে এটা মাইন্ড করবে না। আর এই ফাঁকে আমাদের হবে কি দুলাভাই, কেমন বুদ্ধিটা করলাম? তখন দুলাভাই আমাকে বলতেছে, হ্যাঁ রে, এটা তো খুব ভালো বুদ্ধি, কিন্তু মা আসলে কিছু মাইন্ড করবে না তো? তখন আমি বললাম যে না, প্রশ্নই ওঠে না, আর আমি লেখাপড়া করা মেয়ে, শিক্ষিত মেয়ে, আমার একটা নিজের প্রাইভেসি বলে কথা আছে। মা এটা কখনোই আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না, মাইন্ড করবে না। দুলাভাই প্লিজ, আপনি যদি মাঝে মধ্যে এসে আমাকে এটা করেন আমার খুবই ভালো হবে, কারণ আজকে আমার দারুণ লেগেছে। দুলাভাই প্লিজ, আমার খুব ভালো লাগছে, আমাকে মাঝে মধ্যে এটা দেবেন। তখন দুলাভাই বলতেছে যে হ্যাঁ রে দেবো, তবে তোর বুবু তো পারে না, মানে মাঝে মধ্যে দেখিস না ওই যে তুই আওয়াজ শুনছিস এরকম করে, সে কি করবো বল? তখন আমি বললাম যে আচ্ছা দুলাভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপু না হয় ওইরকম আওয়াজ করছে বা এরকমই আমি শুনতে পারছি, ভালো কথা, কিন্তু আমি কি আওয়াজ করছি? তখন দুলাভাই বললো যে না, তুমি করলা না কেন? তাই বললাম যে হ্যাঁ, দেখেন, আজকাল ছেলেমেয়েরা এই সমস্ত মানে মোবাইল দেখে বা ইন্টারনেটের যুগে মানে সমস্ত কিছু অনেক অ্যাডভান্স দুলাভাই, মানে আগের থেকেই এইসব এই সমস্ত শিখে নেছে। আর আমার বড় আপু এই সমস্ত সে কিছু, সে আধুনিকতা তার মধ্যে এখনো আসেনি, তাই সে এরকম। আর আমরা আগের থেকেই অভ্যাসটা, কিন্তু কথাটা অত আমার কাছ থেকে প্রশ্ন করে জানতে চাইবেন না কিন্তু। আপনার ওইটা যত বড়ই হোক আমার কাছে ওটা কিছু না। কিসের বাহাদুরি আপনার, হ্যাঁ? তবে খুব ভালো লেগেছে দুলাভাই, আপনি মাঝে মধ্যে কিন্তু দেবেন প্লিজ। দুলাভাই তখন বলতেছে, আরে আমার বিশ্বাস করে এতটা ভালো লেগেছে যে তোমাদের বাড়িতে আমি 1 সপ্তাহ বাদে বাদেই আসবো। তোমার বুবুকে এইবার যখন নিয়ে আমি বাড়িতে চলে যাব, তোমার বুবুকে রেখে তারপরে মাঝে মধ্যেই আসবো, এসে তোমাকে এটাই করে যাবে, তবে খুব সাবধানতার সাথে চলবো, কারণ তোমার বুবুর যেটা হয়েছে সেটা তোমার বেলায় করা যাবে না, কারণ তুমি যদি এখন ইয়াং আছো, তোমার ভবিষ্যতে লেখাপড়া করে মানুষ হতে হবে, ভালো সুপাত্র দেখে তোমাকে বিয়ে শাদী দেবো, আর যতদিন তোমার বিয়ে শাদী না হয় অতদিন আমিই চালাবো। তখন দুলাভাইয়ের কথা শুনে আমার যে কি যে ভালো লাগলো। তারপরের থেকে দুলাভাই আমাকে একের পরে এক সারা রাত 3 বার 4 বার একটা রাতে মানে ওইটা করতো, মানে আমার যে কি যে ভালো লাগতো। তার মুখের মধ্যে আমার এই গোলাপি ঠোঁটটা নিয়ে সে ছাড়তোই না, মানে অনেক সময় ধরে ওটা ইয়ে করতো, খাইতো, মানে সুন্দর ভাবে সে আমাকে পছন্দ করতো, ছাড়তোই না। এভাবে সে মাঝে মধ্যে 1 সপ্তাহ বাদে বাসে এসে থাকতো। আর আমি যেন দিন দিন আমার স্বাস্থ্য বেড়ে গেল, মোটা হতে থাকলাম। মা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কি রে সীমা, তুই দেখছি মানে পারবিনকেও ছাড়িয়ে যাচ্ছিস, অনেক মোটা হয়ে যাচ্ছিস, ঘটনাটা কি? আর আমার জামাইটা মাঝে মধ্যে আমাদের এখানে আসা ধরছে কেন রে? এসে তোর সঙ্গে গল্প গুজব করে তোর রুমেই ঘুমায়, আমি কিছু মনে করি না, আসলে তোরা কি ঠিক আছিস? তখন আমি বললাম, হ্যাঁ মা, তোমার জামাই আসে, সে তো শ্বশুরবাড়ি আসবেই, আর আমি এখন বড় হয়েছি না, আমার খোঁজ খবর নিতে আসে, আর আমরা লেখাপড়া আমি করি, সে বসে বসে টিভি দেখে, তারপরে সে আমার পাশেই ঘুমায়, আমরা ভাই বোন না? তুমি কি কিছু এ বিষয়ে মনে করছো? মা তখন বলে যে না রে, মনে করলে তো তোদের আগেই আমি নিষেধ করতাম, বাধাই দিতাম। বন্ধুরা, তারপরে আমার মাকে এইভাবে ম্যানেজ করে আমার দুলাভাইয়ের সঙ্গে দিনের পর দিন চুটি মজা করলাম, মানে সুন্দরভাবে আমার দুলাভাই আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেত, ওই অমুক জায়গায় বেড়াতে নিয়ে যেত, বিকালে ঘুরতে নিয়ে যেত, অনেক টাকা পয়সা খরচা করতো। আর আমার দুলাভাই না হাত ভরে ইনকাম করতো, আমার বুবুকে কোনো কিছুতেই অসুখে রাখেনি, মানে খাওয়া পড়া চলা ফেরা বা ওই সমস্ত সবকিছু দিয়েই আমার বুবুকে সে সুখী করছে। সে আমাকেও এইভাবেই সুখী করে
যতদিন আমার বিয়ে না হলো অতদিন সে আমাকে এইভাবে দিনের পর দিন চালিয়ে গেল। তারপরে হঠাৎ একদিন আমার বিয়ের সম্বন্ধ আসলো, আমার বিয়ে সাথী হয়ে গেল একটা ইঞ্জিনিয়ার ছেলে দেখে। আমি বিয়ে করলাম, বাকি জীবনটা আমার স্বামীর সঙ্গেই কাটতে লাগলো। আর আমার দুলাভাই তারপর থেকে আমার জীবন থেকে সাইড হয়ে গেল। পরে আমার বিয়ের পরে দুলাভাই আমাকে জিজ্ঞাসা করতো, কিরে সীমা, কেমন চলছে, পূর্বের মতো আরেকবার হবে নাকি? তখন আমি বললাম যে না দুলাভাই, এই একটাকে নিয়ে এখন ব্যস্ত আছি, আপনাকে সময় দেওয়ার মতো আমার আর সময় নেই হাতে এখন। তখন যেন কম বুঝতাম না, দরকার ছিল তাই আপনার কাছ থেকে নিয়েছিলাম। ভালো উপকার করছেন জীবনে আমার দুলাভাই, আর লাগবে না। তো বন্ধুরা, তারপর থেকে আমরা খুবই সুখী দুই বোন জীবনযাপন করতে লাগলাম। তো এই গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? আর আমি এই গল্পটি তোমাদেরকে শেয়ার করতে পেরে নিজের মনটা অনেক হালকা করতে পেরেছি। যদি তুমি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে আমি আশা করি এক্ষুনি আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক দেবে, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে। আগামীকাল আবার নতুন গল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কোচিং সেন্টার থেকে বলছি। আপনি কি শাকুলের আম্মু বলছেন? জি স্যার, আমি শাকিলের আম্মু বলছিলাম। হ্যাঁ, কেন, কি হয়েছে স্যার? বলছিলাম যে আজ বিগত 2 দিন হলো আপনি শাকিলকে নিয়ে ক্লাসে আসছেন না কেন? কোনো সমস্যা হলো নাকি? না স্যার, কোনো সমস্যা না। আসলে ও এই 2 দিন হলো একটু লেখাপড়া অমনোযোগী হয়েছে, তাই ক্লাসে ও যায় না, আর ওকেও নিয়ে আমি আসলে কোচিং সেন্টারে যাচ্ছি না স্যার। ঠিক আছে, আগামীকাল আসবো। আর এই 2 দিনের মধ্যে তো আপনি একবারও ফোন দিলেন না, আজকে ফোন দিলেন। আমি আসবো, আগামীকালকে আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে, ওকে নিয়ে ক্লাসে আসবেন। কারণ সব বাচ্চার মারাই তো হচ্ছে তার বাচ্চাদের সঙ্গে নিয়ে ক্লাসে ঠিকঠাক মতো এসে ক্লাস করাচ্ছে, কোচিং চলছে। আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনি রেগুলার না হন, তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ ওর লেখাপড়ার ক্ষতি হবে। আর আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা আছে এদের কোনো লেখাপড়া কোনো ক্ষতি হোক বা কোনো বাচ্চার রেজাল্ট খারাপ হোক, এটা তো আমি চাই না। আর আমার কাছে কোচিং করলে যদি লেখাপড়া ওর খারাপ হয়, তাহলে তো আমার বদনাম হবে, তাই না? এই জন্য বলছিলাম কি ম্যাডাম, ওকে অন্যান্য বাচ্চার মারা যেভাবে কন্টিনিউ নিয়ে আসে ক্লাসে, আপনিও এইভাবে নিয়ে আসবেন। আর আমি তো সবাইকেই কোনো সমস্যা হলে ফোন করে যোগাযোগ করি। এই জন্য আপনার কাছে একটু ফোন করেছিলাম, কিছু মনে নিন না, হ্যাঁ? ওর লেখাপড়ার ক্ষতি হবে এই ভেবে আসলে আমি ফোনটা করছি। ঠিক আছে, আগামীকাল ওকে ক্লাসে নিয়ে আসেন। স্যার, আমি একটা কথা বলতে চাই আপনাকে, যদি কিছু মনে না করেন। অবশ্যই বলবেন। কি বলবেন ম্যাডাম, বলুন। আমি বলছিলাম কি, আপনার কোচিং সেন্টারে যে আসলে ওই 2 ঘন্টা ওই যে ওদের লেখাপড়া করান, আর সব বাচ্চার মায়েরা এই যে আমরা সব এক জায়গা হয়ে এই যে আড্ডা মারি, আসলে বিষয়টা আমার কাছে কেমন যেন একটা বিরক্তকর লাগে। বুঝতে পারছেন স্যার? আপনি যদি একটু কষ্ট করে একটা টাইম নির্ধারণ করে আমার বাসাতে এসে যদি শাকিলকে একটু পড়ায় যেতেন, তাহলে হয়তো আমি একটু উপকৃত হতাম। আর তাছাড়া আমার ফ্যামিলিতেও মানে শাকিল, আমি আর আমার কাজের বুয়া ছাড়া তো আর কোনো লোক নাই। ওর আব্বু তো থাকে বিদেশ। এখন ওর আব্বুর কথা হলো যে আমি বাড়ি ছেড়ে ওই যে ওকে নিয়ে 2 ঘন্টা আপনার কোচিং এ যাই, ওখানে থাকি, আবার ওকে স্কুলে যাইতে হয়। তো সব মিলিয়ে আমার দিনটা ওখানেই যায়। যদি একটা টাইম একটু কষ্ট করে আপনি এসে ওকে পড়ায় যেতেন বাসা থেকে, তাহলে আমি একটু উপকৃত হতাম। এখন একটু ভেবে বলুন না স্যার আমার এই বিষয়টা। উম হ্যাঁ, করা যাবে না কেন? অবশ্যই সময় বের করা যাবে। তবে ওই বিকেল 4টায় আমি একটা টাইম সময় পাই। তো এই টাইমে যদি আপনার বাসাতে যাওয়া যায়, তো আমার একটু ডিমান্ড চার্জ বেশি লাগবে, তাছাড়া কিছু না। যেহেতু ওকে আমি সিঙ্গেল আলাদাভাবে পড়াইতে যাব, তো এর জন্য আমার একটু ডিমান্ডটা একটু বেশি, তাছাড়া বই কিছুই না। বুঝতে পারছেন? আপনি এখন দেখেন কবে থেকে ওকে আমি স্টার্ট করব। তাহলে স্যার আগামীকাল থেকেই আপনি শুরু করুন।
কারণ ওর তো মাথা ভালো, ওর ব্রেন ভালো। তো লেখাপড়ার একটা গ্যাপ গেলে না ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে। সেদিক দিয়ে আসলে ভেবে কথাটা বলছিলাম। আপনি আগামীকাল বিকেল 4টা থেকে আমার বাসাতে এসে ওকে লেখাপড়া করা শুরু শুরু করিয়ে দিন। আর আমি স্যার একটা কথা বলি আপনাকে, আমি যত অভিভাবক আপনার কাছে যায়, ওই কোচিং সেন্টারে যায় যে ভিড় করে থাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, আসলে আমি তাদের মধ্যে আহ, মানে তাদের চলাফেরা এগুলো আমার পছন্দ না। আমি আপনাকে একটু আলাদা চোখে দেখি স্যার, বুঝতে পারছেন? যেমন আলাদা চোখে তো দেখেন, কিন্তু কিভাবে দেখেন আপনি বলুন তো? আমি ঠিক আপনার কথা ক্লিয়ার বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে বলুন। বলছিলাম স্যার, আপনার বাড়িতেও সিরাজগঞ্জ, আপনি এই যে আমাদের এখানে এসে কোচিং সেন্টারে কোচিং করাচ্ছেন, লেখাপড়া করাচ্ছেন, বা আপনাকে এই যে এখানে জাগির থাকতে হয়, তো সেখান থেকে আমি আসলে কথাটা বলতে চাইছিলাম যে আপনি যদি আমার বাসাতে থেকে কোচিং করাতেন বা আমার এখানে লভিং থাকতেন তাহলে আরেকটু ভালো হতো। কারণ স্যার আমি আপনাকে যথেষ্ট অন্যভাবে দেখি বিষয়টা। আমি কিভাবে যে আপনাকে বলি, মানে আমি স্যার অতটা আর কি এখন বলবো না। দেখুন ম্যাডাম, আমি আসলে অবিবাহিত একটা ছেলে। আর বিশেষ করে আপনার ফ্যামিলিতে যেহেতু এখন শাকিলের আব্বু থাকে না, সেও বিদেশ থাকে, তো এই অবস্থায় আমি আপনার বাসাতে থাকলে এটা কি ভালো দেখাবে? ভালো দেখায় না। অন্য কে কি ভাববে, নানান রকম ঝামেলা আছে। তাছাড়া তো মাসাল্লাহ আপনার বাড়ি বিল্ডিং বাড়ি, বা ওখানে থেকে লেখাপড়া করা আমারও একটু সুবিধা হতো। মানে আমি ক্লাস নিতাম, স্কুলে চাকরিটা করতাম, তো আমার জন্য তো ভালো হতো। কিন্তু বিষয়টা আসলে কেমন দেখাতো না, মানুষ কি বলবে এগুলা। আরে ধ্যাট, মানুষ কে কি বলবে না বলবে এতে আমার কোনো যায় আসে না, বুঝতে পারছেন স্যার? আপনি আসবেন কিনা তাই বলেন, কারণ আমি আপনাকে মনে প্রাণের থেকে আসলেই ভালোবাসি স্যার। আর 5জন মহিলার মতো না। আমি আপনাকে আসলে আপনাকে আমার একটু দরকার। কারণ ওর আব্বু তো বোঝেনি, অনেক দিন হলো বিদেশ আছে। আর ওই আমার একমাত্র সন্তান। আর আমারও আপনাকে আসলে এত ভেঙে চড়ে একটু বুঝে নেন, একটু বুঝে নেন, মানে এত ভেঙে আমি বলতে পারবো না, মানে লজ্জা লাগে। তাছাড়া আপনি কি বোঝেন না কিছু? হ্যাঁ, একটু বুঝেন। বোঝেন না কেন? একটা শিক্ষিত ছেলে একটু বোঝা তো লাগে। আমি আসলে আপনাকে বারবার কি বলতে চাইছি, আপনাকে আমার বাসায় ঠাঁই দিব, তারপরে বাসায় এসে ওকে পড়াইতে বলছি, আপনি বিষয়টা বুঝতে পারছেন না? একটু বুঝেন, বুঝে তারপরে আমার সঙ্গে কথা বলেন। আসলে ম্যাডাম, এটা কি আদৌ ঠিক হবে? আমি আসলে ঠিক বুঝতে পারছি না এগুলা আপনার সঙ্গে আমার কি হচ্ছে। আসলে কি আপনি আমাকে কোনো অ্যাঙ্গেল করে কথা বলছেন? মানে বলতে চাইছি যে আপনি কি আমাকে পছন্দ করেন? আর সেটা কি আসলে হয়? কিভাবে আপনি আমাকে ব্যবহার করবেন বলুন তো? মানে আপনার মন্তব্যটা আপনি ক্লিয়ার খুলে বলুন। তাহলে আমি বুঝতে পারবো বা আপনাকে বলতে পারবো। কারণ আমি সাহস করে আমি তো আপনাকে কিছু বলতে পারছি না। যেহেতু আপনি একটা মেয়ে মানুষ। কিভাবে আমি আপনাকে কোনো অফার করব বা বলবো? আপনি যদি কোনো কিছু বলতে চান ক্লিয়ার ভাবে আমাকে বলুন। সেটাই হচ্ছে বেটার হবে। স্যার, আপনি যখন বলছেন তাহলে বলেই ফেলি। আমি প্রতিদিন আমার শাকিলকে নিয়ে যখন আপনার কোচিং সেন্টারে যেতাম, আমি আপনার মুখের দিকে ফেল ফেল করে তাকায় থাকতাম। কারণ আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর তাছাড়া এদিকে শাকিলের আব্বু বাড়ির থাকে না, সেও বিদেশ থাকে। আমিও তো অনেকদিন, মানে কোনো কিছু আমার হয় না, পাইনি হাতের গড়ে। কিসের টাকা পয়সা, কিসের বাড়ি গাড়ি? আর তাছাড়া শাকিলেরও মেধা ভালো, আর আপনার লেখাপড়ার আইটেমগুলো ভালো। যাই হোক, আপনার কাছে ওকে নিয়ে যায়, বিশেষ করে ওর পড়ালেখা করার জন্যও যেতাম। আবার আপনাকে যে আমার অনেক ভালো লাগে এই জন্যও আপনাকে দেখার জন্য যেতাম। তো এখন আমি আসলে চাইছি কি, যে আপনার ভাগটা আমি কাউকে দেব না। আপনাকে যদি পটিয়ে পাঠিয়ে আমার বাসায় নিয়ে আসতে পারতাম, তাহলে শাকলের লেখাপড়াও হতো, প্লাস আমারও হতো। মানে আপনাকে দিয়ে আমার সবই করায় নিতাম। আসলে আপনাকে আমার ভালো লাগে। এখন এই জন্য আমি মুখ খুলে আসলে কিছু বলতে চাইছি না।
কারণ আমি শাকিলের মা আর আপনার শাকিলের শিক্ষক। ব্যবধানটা এইটুকু, তাছাড়া কিছুই না স্যার। আপনি এখন একটু ভেবে চিন্তে আমাকে একটু বলুন যে কি করা যায়। আপনি যদি আমার কথাই মানে উগ্র মেজাজি হবেন না, রাগও করবেন না, বুঝতে পারছেন স্যার? একটু ঠান্ডা মাথায় একটু ভেবে চিন্তে আসেন, আমার বাসায় থাকেন। দেখেন, আমার বাসায় থাকলে আপনার স্কুলটাও কাছে হবে, আপনার কোচিং সেন্টারে যাওয়াটাও সুবিধা হবে। তাছাড়া আমার একলা বাড়ি, আলাদা বাড়ি, গেটওয়ালা বাড়ি, সেখানে আপনারও থেকে মজা হবে, প্লাস আমারও হবে। আর মাসাল্লাহ দেখতে শুনতে কি আমি একেবারেই কম? হ্যাঁ, একেবারেই তো আর কম না। আমি বেশ মাসাল্লাহ আপনার চোখে মনে হয় খুব একটা খারাপ হব না। ৮-১০টা মেয়ের মতো না আমি, কিন্তু আমি আসলে মুখ ফুটে আপনাকে বলতে পারছিলাম না, তাই অনেকদিন এই জ্বলায় জ্বলছি। আজ বলে ফেললাম। একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আর আপনি আমার বাসায় থাকলে আপনার কোনো অভাব থাকবে না। এই ২ টাকার এই চাকরিও করতে হবে না। আমি আপনাকে অনেক টাকা পয়সাও দিব মাঝখানে। আপনি শুধু আমার হয়ে আমি যা করতে বলবো তাই করবেন। এমন কথা বলে? হ্যাঁ, এরকমটাই আপনার মনে ছিল? তে এরকম এত কষ্ট মুখের মধ্যে পুষে রাখছেন কেন? এত কষ্ট এতদিন ধরে যে মনের মধ্যে পুষে পুষে রাখছেন কেন? আপনি তো মোবাইলে এই কথাটা আমাকে আগের থেকে জানাই দিলেই পারতেন। তারপরে না হয় আমি ভেবেচিন্তে দেখতাম। কিন্তু আজ আপনি যখন বলছেন, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। আমি আপনার কথা মেনে নিলাম। আমি আগামীকাল থেকে আপনার বাসায় ওকে পড়াইতে যাব। আর স্থায়ীভাবে আপনার বাসায় থাকার জন্য যা যা কিছু করণীয় আপনি ডিসিশন নেন, আমি কবে থেকে থাকবো। তাহলে আমি এই বাসা চেঞ্জ করে আপনার বাসায় চলে আসব। আর তারপরে আপনি আমাকে নিয়ে কি করবেন না করবেন সেটা একান্ত আপনার বিষয়। এটা আর আমার বলার কিছু নাই। আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করবেন। কারণ আপনার প্রস্তাবে আমি রাজি। বুঝতে পারছেন ম্যাডাম? হ্যাঁ? সত্যি স্যার? হ্যাঁ, আপনি রাজি? ও মাই গড! আপনি রাজি হলে তো তাহলে তো আর কথাই নেই কোনো। আপনি সত্যি রাজি স্যার? আপনি রাজি থাকলে তো আপনি কালকেই চলে আসেন বেডিং পত্র নিয়ে। আর আপনার জন্য যা কিছু করা লাগে সব আমি করব। আপনার ফ্যামিলিতে কোনো অভাব থাকবে না, সব কিছু পুষাই দেব আমি। শুধু আপনাকে লাগবে আমার, বুঝতে পারছেন? আমার যে এখন কি যে মজা লাগছে স্যার, আমি আপনাকে কি করে বলি। আমার খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে যে আমি আপনাকে আমার হাতে পাবো। ভাবতেই অবাক লাগছে স্যার, বুঝতে পারছেন? তাই না? আমার কথা শুনে খুব আনন্দ হচ্ছে আপনার? ঠিক আছে, সমস্যা নেই। আমি সত্যি বলছি, আমি আপনার বাসায় জাগির থাকবো। আর শাকিলকে ঠিকঠাক মতো লেখাপড়া করাবো। আর এর ফাঁকে আমাকে দিয়ে আপনি কি করাবেন না করাবেন সেটা একান্ত আপনার বিষয়। আমি আপনার সব প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তো এখন সিদ্ধান্তটা আপনার। দেখুন, আর আরেকটা কথা বলে রাখি, আমি ম্যাডাম অনেক গরিবের সন্তান। হ্যাঁ? তো একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি বাস করি। আমার বাবা মা বেঁচে আছে। আর তারাও কোনোরকম কষ্ট করে আমাকে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। তো আমি যদি আপনার বাসাতে লবিং থাকি বা আলাদা একটা সুযোগ সুবিধা পাই তাহলে তো আমার ভালোই হবে। আমার কোনো আপত্তি নেই। আপনি এখন একটু আমাকে আপনার ওই সাহায্যের হাতটা একটু আমার মাথার উপরে রাখলেই হবে। তাই আমি ধন্য। আর বাকি আপনি আমাকে দিয়ে কি করাবেন, কি না করাবেন, এটা আপনি যখন যেটা করতে বলবেন, রাত নেই দিন নেই, আমি আপনার প্রস্তাবে রাজি ম্যাডাম। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না। যেহেতু আমাকে আপনার অনেক ভালো লাগছে, আর আপনার ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। তো এখন আপনার সিদ্ধান্তটা নিয়ে আমাকে ফোন করে জানান, আমি কবে থেকে আপনার বাসায় একদম পার্মানেন্ট ভাবে থাকতে পারবো। তো ঠিক আছে। আমি তো বললাম আপনি আগামী কালকেই চলে আসবেন, হ্যাঁ? আর কথা এখন অনেকই বলে ফেলছি, এখন আর এত কথা বলতে যাচ্ছি না। আমি আবার আপনাকে বিকালে ফোন দিয়ে বিস্তারিত জানাই দেব। আর এ বিষয়টা একটু শাকিলের আব্বার সঙ্গে শেয়ার করা দরকার। তাকে, তার সঙ্গে একটু ফোনে কথা বলে আমি তারপর বিকালে আপনাকে বিস্তারিত জানিয়ে দেব।
অবশ্যই আপনাকে আমার বাসাতে আসতে হবে এবং সেই পরিস্থিতিটা আমি রেডি করার পরে আপনাকে আমি জানাই দিচ্ছি। ওকে স্যার, তো ঠিক আছে, রাখতেছি। হ্যাঁ, বিকালে ফোনে কথা হবে আবার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে ম্যাডাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।